শব্দ শ্রমিক, ওরা শব্দ শ্রমিক, ওরা শব্দ শ্রমিক। শুধু কবিতা আর গান এই নিয়ে আমাদের লুকোচুরি খেলা, বারবার ফিরে আসা সেই এক পথে, যে পথে নাম জানি শব্দ শ্রমিক। ফিরে এলাম আজ আবার একটা পর্ব নিয়ে, শব্দ শ্রমিকে। হ্যাঁ, আজ কিন্তু আমরা শুনবো কবিতা আর আবৃত্তি। আমার সাথে আজ থাকছেন কবি দেবকুমার মণ্ডল এবং বাচিক শিল্পী কবি গার্গী মুখোপাধ্যায়। আর গেস করুন তো, ঠিক ধরেছেন, আমাদের সাথে রয়েছেন আমাদের শব্দ সাগর কর্ণধার সৌরভ বিশ্বাই, কবি, সম্পাদক এবং প্রকাশক। সৌরভ, এর আগে এক সপ্তাহে তোমাকে আমরা পেয়েছিলাম, আবার আরেক নতুন সপ্তাহ এবং তোমাকেই আমরা কবিতা এবং আবৃত্তিতে নিয়ে এসেছি। ভীষণ ভালো লেগেছিল আগের দিন তুমি ছিলে এবং সবাই বারবার চাইছিল যে তুমি থাকো। কেমন লাগছে দ্বিতীয়বার? গতবারের আয়োজনে আমি মুগ্ধ হয়েছিলাম, তোমাকে বলেওছিলাম। তো আজকে আবার তোমার আমন্ত্রণে আসা সত্যি খুব ভালো লাগছে। এবং আজকে যে বিষয়গুলো রয়েছে কবিতা এবং আবৃত্তি, যেটা আমার নিজেরও বিষয়, এবং এটা আমার কাছে অত্যন্ত প্রাপ্তির যে আমি তাদের কবিতা এবং আবৃত্তি শুনতে পাবো, এটা আমার কাছে বড় প্রাপ্তি। তোমার একটা কবিতা একটু শোনা যাক শুরুতেই, তারপরে আমি গার্গীকে ডেকে নেব। আমারই একটি কবিতা, বিন্দি পড়া বান্ধবীকে থেকে। ফুরসাত। ভালোবাসার বোকামিটুকু নিজস্বই আমার একান্ত, প্রেমিকা এসে তুমি আদর চোখে তাকালেও আমি দেব না, ঘর বসতের ছোঁয়া দিলেও না, যতক্ষণ শেষ না হই। মন আমার, অভিমান আমার, ভালোবাসা মন্দবাসা সব আমার, এবং সর্বনাশের চিবুকুলে তাকানোটাও শুধুই আমার। তোমাকে বড় জোর ফুরসতে আমৃত্যু ভালো রাখার স্বপ্নটুকু দিতে পারি। আমি জানি কতটা কষ্ট পেলে হৃদয় ভেঙে চুরে যায়। আমি জানি প্রেমিকার কোন অনাদরে সুখ শৌখিন হয়। কপাল বিন্দি আকার ইন্তেজারি জানে তোমায় ভুলে যাওয়ার চেষ্টা আসলে তোমারই স্মৃতিচারণ। তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা আসলে তোমারই স্মৃতিচারণ। সৌরভের প্রত্যেকটা কবিতায় আমরা ভালোবাসার ছোঁয়াচ পাই, আর এই অনুষ্ঠান তো ভালোবাসার অনুষ্ঠান। সৌরভ, দেখনি গার্গীকে? একেবারে। গার্গী, কবি এবং বাচিক শিল্পী গার্গী মুখোপাধ্যায়। গার্গী, আমার সাথে আজকে সৌরভ রয়েছেন। তোমার ভীষণ ইচ্ছে ছিল যে সৌরভের সাথে অনুষ্ঠান করার, তো আমরা আজকে সৌরভকে পেয়েছি। একবার ডেকেছি, সৌরভ চলে এসেছে। আর কি বোর্ডে রয়েছে সৌরভ, পৃথ্বীশ। তো গার্গী, আজকে কি কবিতা শোনাবে? কবি মল্লিকা সেনগুপ্তর নান্দিমুখ। মাটি, জল, বায়ু, অগ্নি এবং মানুষ, ভারতবর্ষ তোমাকে প্রণাম করে সেই ইতিহাসে কোণঠাসা নারী আমরা শুরু করলাম কথা মানবীর ভাষ্য। আমি জীব কেটে না খনার বচন, সাগরে পাহাড়ে আকাশে যুগ যুগ ধরে পথে পথে আমি হেঁটেছি। আমি কল্পনা চাওলার থেকে কুন্তি, সীতা থেকে রূপকারবার, আমরা আমার বুকে আনারকলির কান্না। সরস্বতী তীর থেকে আমি মৃগাটে করে লড়ছি, আদিমানবীর নাভিকুণ্ড থেকে সারবেতে জননী আমি দ্রৌপদী, রূপা বাজাজ আমরা। আমার বস্ত্র হরণ চলেছে হস্তিনাপুরে হাওড়ায়, বুক কাটে তবু মুখ ফোটে না আমার এখনো। পার্টি তাড়িত পঞ্চায়েতের নেত্রী, গর্ভে নিহত কন্যা ভুনের রক্ত, বছর বিয়নি গভীর করণী, বৃষ্টি আমি, আগুন আমরা, প্রজ্ঞা আইনের সুর, অভিভাবক না আমরা। এই দেশটাকে গর্ভে রেখেছি তবু আস্তে শুধু জড়িয়েছি এর বাটিতে। এর ঔদাসে জন্মেছে দুই কন্যা, আমার দুঃখ দাহনে ভিতরে কণিকা। ভালোবাসা জলে আমার স্নানের আরতি, জানাতে এসেছি জনতার সভা কক্ষে নারীর ভাষ্য, কথা মানবীর ভাষ্য। তোমাকে প্রণাম করে ভারতবর্ষ। ধন্যবাদ। সৌরভ, অবশ্যই, মানে যখন বলছিল গার্গী, তো আমি শুনছিলাম, মানে গায়ে কাঁটা দিচ্ছিল। কারণ আমরা বলি মল্লিকা দিকে কথা মানবী, তার ভাষ্য সত্যি, মানে এই প্রেক্ষাপটে এই বাস্তবতায় দাঁড়িয়ে গার্গী যে এই আবৃত্তিটা বেছে নিয়েছে, এটা আমার কাছে অন্যতম প্রাপ্তি আজকের আয়োজনের। মল্লিকাদের এই কবিতাটা কিন্তু আমরা
প্রচুর শুনি, কিন্তু তাও যেন পুরনো হয় না। বলো। একেবারেই, মানে যখনই শুনি, যে আয়োজনেই শুনি না কেন, এটা মনে হয় বারবার ফিরে আসবে। এবং আজকে যেভাবে উনি পড়ে শোনালেন আমাদের, সেটা একটা বড় প্রাপ্তি হয়ে থাকলো। গার্গী কিন্তু নফরচন্দ্রর স্কুলের, হাই স্কুলের হেডমিস্ট্রেস। বা শিক্ষকতার সঙ্গে এইটাকে যে ধরে রেখেছে, এটা একটা বড় ব্যাপার। তো গার্গী এরপরে কি? এরপরে একটু অন্য ধরনের একটা কবিতা করছি, শ্রীজাতর বিশু পাগলের কবিতা। বলো। শ্রীজাত মানে যাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, যার প্রত্যেকটা শব্দচয়ন, প্রত্যেকটা কথা আমাদের কাছে প্রত্যেক দিনের যাপনের মতো হয়ে গেছে। ঠিক ঠিক। তো সেখানে শ্রীজাতর এই বিশু পাগলের কবিতা, এটা একটা মানে মাইলস্টোন বলা যায়। সেটা যে উনি বেছে নিয়েছেন, এটা এই নির্বাচনটা বোধহয় আমার কাছে বড়, মানে একটা এই আয়োজনের কাছে একটা বড় প্রাপ্তি হয়ে থাকে একেবারেই। চলো গার্গী। একদম অন্যরকম একটা কবিতা, বিশু পাগলের কবিতা, কবি শ্রীজাত। বিপদ আবার ডাক দিয়েছে, দমকা বাতাস, আলগা বোতাম। বসন্তকে সাক্ষী রেখে আজ যদি ফের সঙ্গী হতাম। একখানা দিন ওলট পালট, একখানা বেশ ঝাপসা বিকেল। পাগল হওয়া বিষয় যেন আগলে রাখে নদিনীকে। যা ইচ্ছে তাই বলুক লোকে, নিন্দুকে আর কি না রটায়। অনামিষে বাস স্টপে যে দেখা হবে সন্ধ্যে ছটায়। একটু হাঁটা, একটু চলা, একটু বসা পাড়ার রোয়া। মিথ্যে একটা আন্তমা, কপালে আজ সত্যি ছোঁয়া। এই দেখার মুহূর্ত নয় অন্যরকম অনন্তকাল। মাথার মধ্যে ঘুমড়ে পড়ে পাগলা হাওয়া একলা। ভিড় তুমি ভিড় বাসে, আর আমার ফেরা চোপালিশে। চোখের পাতা ভিজল কিনা দেয়াল রাখছে হিসেবে। কেউ তোমার ফুলের মালা, রাজার দিকে সপাট জবাব। যুগ পেরে আরেকটি বার আমার হাতেই লেখে হাত। হাতে লেখায় থাকবে জানি মাইল ফলক সরাইখানা। কৃষ্ণচূড়ার ছোট্ট চিঠি, রাধাচূড়ার মুহূর্তে মানা। বিপদ আসুক, লাগুক বাতাস, ছুটুক সময় তোমার দিকে। পাগলা হওয়া বিষয় যেন আগলে রাখে নদীকে। আচ্ছা গার্গী, আমার মনে হয় আমার এই কবিতাটা তো আমার খুব প্রিয় একটি কবিতা, যেটা শোনালে। আমার একটি প্রিয় মানুষ রয়েছে আমার কবিতা লেখার, একটা বলা যায় যে স্বপ্নের পুরুষ থাকে তো প্রত্যেকের। তো আমার কাছে হচ্ছে অনুপ্রেরণা বটে শক্তি চট্টোপাধ্যায়। আমি তাকে বাংলা কবিতার রকস্টার বলি। তো সেই শক্তি চট্টোপাধ্যায়ের যখন বৃষ্টি নামলো, যদি তোমার জানা থাকে, যদি আমাকে একটু একদম শোনাও। একদম একদম। যখন বৃষ্টি নামলো, কবি শক্তি চট্টোপাধ্যায়। বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল, কুল ছেড়ে আজ অগ্নে যাই এমন সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি নামার আগে। চলৎ শক্তিহীন হয়েছে, তাই কি মনে জাগে পোড়ো বাড়ির স্মৃতি আমার স্বপ্নের স্বাধীন। চলৎ শক্তিহীন হয়েছে, চলৎ শক্তিহীন। বৃষ্টি নামলো যখন, নামি উঠোন পানে একা। দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে, বৃষ্টিতে বা শিউলি গাছের তলে অজানুকে এসে ভিজিয়ে নিচ্ছ আকাশে ছেঁচা জলে। কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘে পড়ে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ধরে। ধন্যবাদ। আচ্ছা গার্গী, অসাধারণ, অসাধারণ। একেবারেই ও যখন বলছিল, মানে আমি সত্যি ভাবছিলাম যে শক্তি চট্টোপাধ্যায়ের প্রত্যেকটা কথাগুলো না, মানে ভীষণ ভাবে রিলেট করতে পারছিলাম আর কি। আরো বড় কথা, দেখেছো পুরো কবিতাটা কিন্তু ছন্দে। একেবারে। এবং এই ছন্দটাকে সে মান্যতা দিয়ে, আমি ঠিক এই জায়গাটায় আমি গার্গীর কাছে একটা প্রশ্ন আছে। আমরা যখন কবিতা লিখি, তুমি নিজেও লেখো কবিতা, তো সেখানে যখন কবিতা লেখো এবং যখন একটা কবিতা, ধরো একজন অন্য ব্যক্তির কবিতা, আমারই একটি কবিতা ধরো তুমি পড়ছো, সেটা তোমার কাছে কি অনুভূতি হয়? তুমি কি সেই জায়গাটা ছোঁয়ার চেষ্টা করো যে কবি কোন অনুভূতি নিয়ে লিখেছে? সেটা বাচিক শিল্পী হিসেবে তোমার কি? অনুভূতি, কবির অনুভূতি আমার মনে হয় যিনি বাচিক শিল্পী তার নিজের মতন করে তিনি ট্রান্সলেট করেন। সেই কবি, যিনি লেখক বা যিনি কবি লিখছেন, তিনি সেই সময় কোন অনুভূতি নিয়ে লিখেছিলেন সেটা যতক্ষণ না বাচিক শিল্পী নিজে ধরতে পারেন এবং সেটা নিজে তিনি ট্রান্সলেট করতে পারেন বা নিজের মতন করে সেটাকে সাজিয়ে নিতে মানে পারেন, পাঠিয়ে দিতে পারেন তার শ্রোতাদের কাছে, ততক্ষণ এই যে একটা জেনারেশনে, অটো জেনারেশনটা সম্ভব হয় না। সত্যি, মানে আমি এই উত্তরে মোটামুটি সন্তুষ্ট।
সত্যি আমরা মানে কবিকেই তো ফাইনালি ছোঁয়ার চেষ্টা একেবারেই মানে বাচিক শিল্পী যে মাধ্যমটা তৈরি করেছে, মানে বাচিক শিল্পটা এখন যেভাবে বাংলা সাহিত্য সংস্কৃতির একটা বড় মানে বিস্তৃতি দিয়েছে, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু বরাবরই একটা প্রশ্ন থেকে যায় যে কবি না বাচিক শিল্পী, তো এই বাচিক শিল্পীর কাছে এরকম একটা উত্তর পাওয়া, এটা একটা কবির কাছে একটা বড় প্রাপ্তি। বড় প্রাপ্তি। নেক্সট কি বলছো? আমি এবার আমার নিজের লেখা একটি কবিতা পড়তে চাইছি। সৌরভ দা, বাচিক শিল্পীর কবিতা। আমি তো বললাম যে উনি নিজে কবি একজন, সেটা তো শুনবই। একদম। কবিতার নাম মন খারাপ। মেঘলা মন খারাপ, মেঘলা আলোক প্রপাত, আজ না হয় মন শুধু তোমার কথা হোক। আকাশ জোড়া মন, মনের কোণে মেঘ, আকাশ কেন কাঁদে, রুমালের ভিজে কোণ। মেঘলা মন খারাপ, মেঘলা আলোক প্রপাত, আজ না হয় মন তুই আমার কথা শোন। একলা হলেই কাঁদিস কেন, বৃষ্টি ফোঁটায় ঝরিস কেন, মেঘের দেশে ঘুরিস কেন, মেঘের ছোঁয়ায় কাঁপিস। হঠাৎ এলো দমকা হাওয়া, মেঘের ঘরে পড়ল দোলা, কোথায় ছিল মন খারাপের চাবির গোছাখানা। শির দাঁড়াতে হালকা স্রোত, মেঘের ফাঁকে একলা রোদ, মনের খারাপ উড়িয়ে নিবি আস্ত মনটাকে। মেঘলা আকাশ, মেঘলা মন, মেঘলা চোখের কোণ, ঈশান কোণের পাগল হাওয়া আমার কথা শুন। বাহ, ভীষণ সুন্দর। ভীষণ সুন্দর। মানে একটা মন খারাপ এমন একটা শব্দ যেটা আমাদের প্রত্যেক দিনের একটা যাপন বলা যায়, সেই যাপনটাকেও যে সহজভাবে একটা নারী দেখছে এবং তার আঙ্গিকে দেখার চেষ্টা করছে, এটাকে আমি কবিতা, মুক্ত গদ্য, ব্যক্তিগত গদ্য কিংবা গল্প কিংবা গল্পের সম্প্রসারণ সবটাই বলতে পারি। এটা একটা মানে অন্যতম ভালো কবিতা হয়ে থেকে গেল। তোমার আরেকটা কবিতা আমরা শুনে নেব এই পর্বে। আচ্ছা, তোমার লেখা? হ্যাঁ, আমারই লেখা আরেকটি কবিতা আমি পড়ছি। যদি চলে যাও। যদি চলে যাও, রেখে যাও সব স্মৃতি, সব আনাগোনা, সব ব্যথা, সব কান্না, যত দেখাশোনা। রেখে যেও ধূলিকণা, ঝরা পাতাগুলো, রেখে যেও হাবি জাবি ছেঁড়া কথাগুলো, রেখে যেও গন্ধমাখা সেই চিঠিখানা, ভুলে যেও খামের উপরে লেখা আমার ঠিকানাটা। সব খাম, সব প্রেম আর যত কিছু রেখে যেও যদি চাও, আর ফিরে চেও না কিছু। দেখো না চোখের জল, পায়ে ফোটা কাটা, শুনো না গোপন ব্যথার আমার লুকিয়ে কাদা। তবু তুমি চলে যাও, যদি যেতে চাও, হাজার বছর তবু অপেক্ষা রয়ে যায়। আমাদেরও অপেক্ষা থাকে, এ অপেক্ষা শেষ হবার নয়। শুধু এই মুহূর্তে গার্গীর হাতে সৌরভ তুলে দেবে শব্দ শ্রমিক সম্মান। এবার আমরা যাব দ্বিতীয় পর্বে। ফিরে এলাম অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। আর দ্বিতীয় পর্বে আমার সাথে রয়েছেন কবি দেবকুমার মণ্ডল। উনি নিজেও শিক্ষক। দেবকুমার দা, সৌরভ দা আজকে রয়েছেন আমাদের সাথে। তো আমরা তোমার কবিতা দিয়ে শুরু করি। সৌরভ, কি বলো? বেশ, এই এপিসোডে তোমার কবিতা দিয়ে কিন্তু শেষ হবে। চল, আমার লেখা একটি কবিতা আমি পাঠ করছি। কবিতা ধর্ম অধর্ম। ধর্ম মানে ধারণ করা, চালনা করে জীবন রথ। বেপথে চলতে গেলে দেখিয়ে দেয় সে সঠিক পথ। পাপ পুণ্যের দোহাই দিয়ে অকর্মকে রাখে দূরে। সররিপু দমন করে সোনাই মানি প্রেমের সুরে। হিংসা যেথায় বিরাজ করে সেথায় বসত করব না। ভালোবাসা নেই যেখানে জানি সেটা ধর্ম না। কিসের জন্য জ্বলছে ধরা, পুড়ছে এত ঘর বাড়ি। ধর্মের চাদর মুখ ঢেকে করছে তা কারা খবরদারি। রামরজিবে নিবেদনে ধ্বংস সুখে অট্ট হাসে। মনুষ্যত্ব অসহায় আজ কাঁপছে সেই বদ্ধ চাষে। হিংসে দেশ ভাঙছে যারা, এটা সঠিক কর্ম না। শোনাও যত মিথ্যা বাণী, এটা কিন্তু ধর্ম না। গীতা পড়ো, বাইবেল পড়ো, কোরআন পড়ে খোঁজো সার। এক ঈশ্বর, একই বাণী,
ভিন্ন রূপে অবতার। কৃষ্ণ, যিশু, হযরত বুদ্ধ সোনাই জীবে প্রেমের বাণী, চাননি তারা এমনভাবে ধর্মে ধর্মে হানাহানি। মানব প্রেম নেই যেখানে, সে পথ আমি ধর্ম না। তোমরা কাছে ধর্ম হলে আমার কাছে ধর্ম না। সুন্দর। আধুনিকতার ছোঁয়া, কবিতায় আধুনিকতার ছোঁয়া এবং বাস্তবতাকে যেভাবে ধরেছেন উনি, এটা কিন্তু বলা যায় যে এই যে বর্তমান দিনের যে প্রেম ভালোবাসা এই সব থেকে বেরিয়ে যে কঠিন বাস্তবতা, রুক্ষতা, এটাকে যে সমাজের যে এই বাস্তবতাগুলোকে যে তুলে আনতে পেরেছে, এটার জন্য অবশ্যই কুর্নিশ জানাই আমি। এবং কবির কিন্তু এটা একটা কাজও বটে, একেবারে সমাজের চালচিত্রটাকে তুলে ধরা। তো আমরা পরের কবিতায় চলে যাই। নিশ্চয়ই। চলো। আচ্ছা, সামনে পুজো গেল, এই পুজো পর্বেরই একটা অনুষ্ঠান আমরা কাটিয়ে এসেছি। তো এই মুহূর্তে আমি পুজো নিয়ে একটা লিখেছিলাম, মা আসছে, সেটা একটু শোনাচ্ছি আমি। ভোরের বেলা শিশির ঘাসে চলতে গিয়ে দেখি রাশি রাশি শিউলি করে, মা আসছে নাকি? তুলোর মতো মেঘগুলো সব বলল কাছে এসে, মা আসছে, সেই আনন্দে যাচ্ছে সদাই ভেসে। পথের ধারে দুলে দুলে ডাকছে পাশের দল, বলছে আমায় মা আসছে, দেখতে যাবি চল। মা যে আমায় বলেছিল দুর্গাপুজোর দিনে নতুন একখান জামা আমায় দেবে কিনে, দেয়নি জামা। গতবারের করোনার শেষে আমায় ছেড়ে চলে গেছে না ফেরারি দেশে। সেদিন থেকে প্রতিদিন মাকেই আমি খুঁজি, নতুন জামা নিয়ে এবার মা আসছে বুঝি। বাহ, একদম যে ঘটনা আমাদের চোখের সামনে অনেক দেখেছি আমরা, তারই একটা প্রতিফলন কবির কবিতায়, তাই তো সৌরভ? একেবারেই। মা প্রত্যেকের কাছে একটা অনুভূতির নাম। মা যখন চলে যায়, সেটা মা দুর্গা হতে পারে, নিজের মা, এটা একটা দুঃখের, একটা অদ্ভুত একটা আবেগপ্রবণ মুহূর্ত। কারণ যত দাবি সব তো মায়ের কাছে, মায়ের কাছে, এবং কখনো মা দুর্গাকেও হয়তো নিজের মায়ের আসনে। একেবারেই, মা দুর্গা তো নিজের মা। আমি একটু বলি, দেবকুমারের বেশ কিছু সংকলনে কবিতা প্রকাশিত হয়েছে, যেমন কবিতার কোলাজ, কোথায় পাবো তারে, দ্বাদশ দিগন্ত, অপ্রেমের রূপকথা, সোনা ঝরা, এ সকাল, এবং তুমি বোধহয় থিয়েটারও করো, তাই তো? থিয়েটার কর্মী। ও কিন্তু শিক্ষক ছাড়াও থিয়েটার কর্মী, অনেক রূপ, এবং আঁকেনও। বাহ, নিজে প্রচ্ছদ করেন, আঁকেন। এই জন্য বোধহয় কবিতায় একটা সুন্দর চিত্র আমি খুঁজে পাচ্ছি। প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে ছত্রে ছত্রে একটা চিত্র থাকে, ছবি না? একেবারে। একদম। তো আমরা একটুখানি চলে যাই ওর পরের কবিতায়, কি বল? নিশ্চয়ই। চলো। কবিতা আমার দেশ। আমি এমন দেশে থাকি, 6টি ঋতু সকল জাতি সমান ভাগে মাখি। আমার দেশ সবার সেরা, ভারতবর্ষ নাম, সবাই মিলেমিশে থাকি, রহিম যিশুরাম। আমার দেশে আজান শুনে সূর্য উঠে পূবে, শঙ্খধ্বনি বাজলে তবে সূর্যে মামা ডুবে। দেখিনি আরব, দেখিনি মিশর, জার্মান কখনো যায়নি, দেখেছি আমি ভারত মাকে, জগৎ দেখতে চাইনি। এদেশ আমার, এদেশ তোমার, সকল ধর্ম জাতি সব উৎসব একসাথে করি, একসাথে মরা মাটি। তবু কেন পারা আগুন জ্বালায় সন্ত্রাস হানে দেশে? ভারত মায়ের সন্তান কি তারা, নাকি রয়েছে সন্তান দেশে? আমার দেশ ভারত মাগো, সম্মান তোমার রাখবই, যতদিন দেহে বইবে রক্ত তোমার তরে লড়বই। দুর্নীতি দুষ্কৃতিবাজদের শীঘ্র পতন হবে, জগৎ সবাই তুমি মাগো, শ্রেষ্ঠ সেরাই রবে। মানে ভারতকে নিয়ে তার অনুভূতি একজন কবি তার ভাষায় ব্যক্ত করছেন, এবং যে কথাগুলো, যে উচ্চারণগুলো তিনি করছেন, সেগুলো প্রত্যেকটাই যথোপযুক্ত। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে শুধু নয়, নিজস্ব সন্তান হিসেবে ভারতকে যদি আমরা মা মনে করি, সেখানে ভারত মাতার সন্তান হিসেবে যে প্রকৃষ্ট কথাগুলো উচ্চারণ করা উচিত এবং যে কাজগুলো করা উচিত, তো সেই উচিত কথাগুলো বোধহয় আজকে উনি বলে গেলেন। ওর একটা আঁকার স্কুলও আছে, তাই তো? ও সে নিজে কিন্তু সেখানে আঁকাও শেখায়। তো সৌরভ, আমি তোমার একটা কবিতা একটু শুনে নিয়ে আবার ওর কবিতায় যাই, কি বলো? ঠিক আছে। হ্যাঁ, আমার একটা কবিতার একটা অংশ শোনাচ্ছি। ঘুমিয়েছে চুপ ক্ষতের শহর, তোমার সুখের সঙ্গে আমার ভালো থাকা জুড়ে থাক, মিশে থাক ভুল স্মৃতির ক্ষত, প্রতিদিন স্মৃতির ক্ষত মরে যাক, অজ্ঞাত ঋণ ক্রমশ সন্ধ্যা হোক, একটা ভুল অপেক্ষা থাক পাপ ও প্রেমের, তোমার চোখের কালোর মতো
আমার বেঁচে থাকার আয়োজন। অসাধারণ, অসাধারণ। এই যে শব্দের যে বাঁধন, তার সাথে ভাবনা মিলেমিশে যেন নদীর মতো বয়ে যাচ্ছে। আমরা ফিরে যাব দেবকুমারের কবিতায়, তাই তো সৌরভ? নিশ্চয়ই। এবারে আমার যে কবিতা, প্রেম। প্রেম মানে এক ফালি চাঁদ, জ্যৈষ্ঠ মাখারা। প্রেম মানে ক্ষুধার্তের মুখে এক মুঠো নুন ভাত। প্রেম মানে নারী জাতির আবরু রক্ষা করা। প্রেম মানে স্কুল ছুটের নতুন জীবন করা। প্রেম মানে অসহায়ের কাছে একটু বাঁচার আশ। প্রেম মানে মানবতা, দেশ হিংসার নাশ। প্রেম মানে তোমায় পাওয়া, তোমার সাথে ভাব। প্রেম মানে তোমার প্রেমের অমরত্ব লাভ। বাহ, প্রেম থাকুক সবার মনে, তোমার প্রেমের টানে। নতুন বিশ্ব হোক সৃষ্টি প্রেমের গানে গানে। আজকে কিন্তু আমাদের মধ্যে সৌরভ এসেছেন, এবং সৌরভ কিন্তু পুরোপুরি আপাদ মস্তক প্রেমিক কবি। তো কেমন লাগলো প্রেমিক কবিকে প্রেমের কবিতা কেমন না, লাগলো? প্রেমের কবিতা, ওর যে কবিতার ভাবনা, সেখানে প্রেমের ছোঁয়া থাকলেও আমি যে বললাম উনি ভীষণ রকমভাবে সমাজ এবং বাস্তবতাকে প্রেমের ছলে, এটা আমি জাস্ট বলতেই যাচ্ছিলাম যে প্রেম, কিন্তু সেই প্রেমের কোথাও গিয়ে এই যে সাধারণ ভাবনাগুলো থেকে বাইরে বেরিয়ে সমাজ বাস্তবতা সেগুলোকে সেই প্রেমের একটা মোড়ক দেওয়ার চেষ্টা করেছে, এবং সেখানেও একটা ভালোবাসার তাগিদ, ভালোবাসায় অমরত্ব, এইটাকে বারবার প্রকাশ করার চেষ্টা করেছে কবি। ভীষণ বাস্তববাদী। ভীষণ ভীষণ বাস্তববাদী। আমরা তোমার পরের কবিতায় যাব। আচ্ছা, এবারে যে আমার কবিতাটা বলবো, এটা হলো সম্প্রীতি। সম্প্রীতি আর ভালোবাসায় থাকবো মোরা একসাথে। দাঙ্গা যুদ্ধ যতই আসুক, লড়বো রে ভাই দুই হাতে। খোদা ঈশ্বর যে যাই বলুক, ধর্ম সৃষ্টি করেনি তারা। মানুষেরই ধর্মের সৃষ্টে মানুষই আর দিশে হারা। জাতি ধর্মের খোলস ছেড়ে মানব প্রেম আসলে তবে শান্তির বান বইবে জানি, বিশ্ব মাঝে অমর হবে। তোমার আজকে অনুষ্ঠানের শেষ কবিতা শুনবো। কবিতা এই হোক পণ। হারিয়ে গেছে দাদুর মুখের গল্প বলা দিনগুলি। জীবন যেন বেরঙিন আজ, নেই কোন রং তুলি। ঠাকুমাজ বৃদ্ধাশ্রমে জানি না কাকে গান শোনায়। স্নেহ ভরা হাত দুটি তার কোন দেয়ালে হাত বোলায়। ক্লাসের প্রথম হতেই হবে, বিফলের বাবার জ্ঞান ঘেনানি। বইয়ের বোঝা পিঠে নিয়ে হাত ছাড়া আজ দেহ খানি। অনেক বড় হয়েছে আজ, সুফল বিফল আরো অনেক। হারিয়ে গেছে মানবতা, নেই সততা আর মিলে। স্নেহের ছাড়া পায়নি তারা, তাই তো ওরা খুন করে। কেউ বা দেখো দেশের মাথা, দেশের টাকায় লুট করে। বড় মানুষ হব মোরা, এই হোক সবার পণ। সৎভাবে বাঁচতে হবে, প্রাণ থাকবে যতক্ষণ। একদম শিক্ষকের মতোই ওর একদম ভাবনা। ভাবনাটাও শিক্ষকের মতো উনি শেখাতে চান, এবং আমার মনে হয় যে কবি হিসেবে এই সময় এরকম প্রাসঙ্গিকতা অনেক বেশি, তাই না? একেবারে মানে এই প্রাসঙ্গিকতাটা থাকা উচিত। না হলে কবিতার যে বলার ভাষাটা, কেউ কাউকে তো একটা বলতে হবে সমাজের কথা, কাউকে তো একটা বলতে হবে এই এবং বিদ্বেষের, সেটা খুব সহজভাবে, সাবলীলভাবে, যেটা সাধারণভাবে মানুষ বুঝতে পারবে, সেটা কিন্তু উনি বারবার বোঝাচ্ছেন। ঠিক। তোমার কেমন লাগলো? তোমার কাছ থেকে একটু ভীষণ শুনি। ভালো লেগেছে। অনেকগুলো কবিতা শুনলাম, একটু তোমার দুটো কথা শুনি। ভীষণ ভালো লেগেছে। এই যে শিক্ষকতা এবং কবিতা একসাথে পাশাপাশি করতে অসুবিধা হয় না? না, যেহেতু আমি সায়েন্স টিচার, প্রথম দিকটা একটু অসুবিধা হলো। আমার যিনি আর্টের টিচার, তরুণ কুমার বায়ন মহাশয়, ওনার বাড়িতে আমরা সপ্তাহে একটা দিন আমরা একটা সাহিত্য সভা মতো বসি, আমরা আলোচনা করি। তো সেখান থেকে বিভিন্ন সাহিত্য চর্চা মাধ্যমে ছিল অনেকটা সাবলীল হয়ে গেছে। তারপর এবং ধীরে ধীরে এইভাবেই তুমি কবিতা নিয়ে এগিয়ে যাচ্ছ। ইউটিউব, ফেসবুক তো আছেই, গুগল টুগল তো হয়ে যায়। আজ কিন্তু এইখানে আমাদের থামতে হবে। আমরা আজ অনেকগুলো কবিতা শুনেছি দেবকুমারের কাছে, এবং সবকটাই আমাদের জীবনমুখী কবিতা। একেবারে এবার আমাদের শেষ করার পালা অনুষ্ঠান। আপনারা কবিতায় থাকুন, ভালো থাকুন। যেতে যেতে সৌরভের হাত দিয়ে দেবকুমারের হাতে তুলে দিই চ্যানেল ভিশন শব্দ শ্রমিক সম্মান। আর সৌরভের জন্যেও সেই সম্মানই থাকছে আমাদের বিশেষ অতিথি সম্মান। খুব ভালো লাগলো সৌরভ, আবার ডাকলে আবার অনুষ্ঠানে পাবো তো? নিশ্চয়ই, একেবারে। আমাদের সাথে পৃথ্বীশ খুব ভালো সঙ্গত করেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকে। পৃথ্বীশ, অনেক অনেক ধন্যবাদ।
নমস্কার।